মোবাইলে কথা বলতে গিয়ে কল ড্রপ, ভোগান্তি দূর করতে সিম কার্ডের পরিবর্তে ভিও ওয়াইফাই প্রযুক্তি চালু করতে চায় অপারেটররা। লাগবে না আলাদা চার্জ। মোবাইল ব্যাংকিংয়ে বাড়ছে লেনদেন। জানুয়ারিতে রেকর্ড 1,72,000 কোটি টাকা। সক্রিয় গ্রাহক প্রায় 9 কোটি। দ্রুত সহজে লেনদেন করায় বাড়ছে জনপ্রিয়তা। নির্মাণের 100 বছরেও সিলেটের রেলপথে হয়নি বড় আকারের সংস্কার। পুরাতন পদ্ধতিতে চলছে রক্ষণাবেক্ষণ। নতুন লাইন তৈরি না করে উল্টো মেরামতের উপকরণ সরবরাহ বন্ধের অভিযোগ। রমজানের শেষ ভাগে জমজমাট সিলেট। নগরীর শপিং মলগুলোতে উপচে পড়া ভিড়। ঈদের ছুটিতে পর্যটকদের বরণ করতে প্রস্তুত মৌলভীবাজার। হোটেল মোটেলের 50% রুম বুকিং। এবং অপরিকল্পিত নগরায়ন। 4 দেয়ালে বন্দী শিশুদের শৈশব। মানুষের চাপে ঢাকায় এখন থাকাই দায়। সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতায় সংকটে চট্টগ্রাম নগরীও। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। দর্শক, অর্থ বাণিজ্যের পাশাপাশি আজ আমরা আলোচনা করব সিম কার্ডের পরিবর্তে ওয়াইফাই ব্যবহার করে মোবাইল নম্বরে ভয়েস কলের কার্যকারিতা নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন তথ্য প্রযুক্তিবিদ আখতারুল আলম। জনাব আখতার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আমরা আলোচনা করব, তবে দেখে আসবো এই সংক্রান্ত একটি প্রতিবেদন। সিম কার্ডের পরিবর্তে ওয়াইফাই ব্যবহার করে মোবাইল নম্বরে ভয়েস কলের কার্যকারিতা পরীক্ষা করেছে মোবাইল অপারেটররা। ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতাদের নেটওয়ার্ক ব্যবহার করে চালু হবে ভয়েস ওভার ওয়াইফাই সেবা। অপারেটররা বলছে, এই সেবা চালু হলে সিমে নেটওয়ার্ক না থাকলেও সংশ্লিষ্ট হ্যান্ডসেটে ওয়াইফাই সংযোগ দিয়েই অন্য মোবাইল নম্বরে কল করা যাবে। এতে গ্রাহকের ব্যান্ডউইথ খরচ হলেও সরাসরি অর্থ ব্যয় হবে না। কমবে কল ড্রপের হারও। শুভ খানের রিপোর্ট। শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় উঁচু ভবন কিংবা রুমের ভেতর থেকে মোবাইলে ভয়েস কল করতে গিয়ে হরহামেশাই নেটওয়ার্ক থাকে না, অথবা কল করা গেলেও হয় কল ড্রপ, শোনা যায় না কথাও। এমন প্রেক্ষাপটে গ্রাহকদের জন্য ভয়েস ওভার ওয়াইফাই প্রযুক্তি চালু করতে চায় মোবাইল অপারেটররা। এর মাধ্যমে প্রথাগত নেটওয়ার্কের পরিবর্তে ওয়াইফাই ব্যবহার করে আইপি নেটওয়ার্কের মাধ্যমে ভয়েস কল করা যাবে। ইতোমধ্যে পুরান ঢাকা সহ রাজধানীর বেশ কয়েকটি এলাকায় আইএসপিদের নেটওয়ার্কের মাধ্যমে ভিও ওয়াইফাই সেবার কার্যকারিতা পরীক্ষা করেছে মোবাইল অপারেটররা। এই প্রযুক্তির মাধ্যমে কল করলে ভয়েস কোয়ালিটি স্পষ্ট ও উচ্চমানের হয়। স্থিতিশীল ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করায় কমবে কল ড্রপ। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মতো এই প্রযুক্তিতে কথা বলতে গ্রাহকের শুধু ওয়াইফাই ডাটা খরচ হবে, কলের জন্য আলাদা কোনো চার্জ কাটা হবে না। আমরা যে সমস্যাগুলো পড়ি, যে সাধারণত সাইট পাওয়া যাচ্ছে না, পর্যাপ্ত স্পেকট্রাম আমাদেরকে অ্যালোকেট করা হয়নি, এই কারণগুলোর কারণে আমরা যে ইনডোর কভারেজ দিতে পারছি না, এটা একটা সমাধান আমরা মনে করি যে এই ভয়েস ওভার ওয়াইফাই। আইএসপিকে কিভাবে দিব, এই ভয়েস কলের রেভিনিউ টার্মিনেটিং অপারেটর কিভাবে পাবে, এটার জন্য একটা রেগুলেটরের পক্ষ থেকে কিন্তু একটা ইন্টারভেনশন দরকার। নিজেদের ব্যবসায়িক স্বার্থ রক্ষা করেই ভয়েস ওভার ওয়াইফাই সেবায় যুক্ত হতে চায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতারা। অপারেটরদের বেনিফিট থাকবে তাহলে অবশ্যই আমরা তাদের সাথে থাকবো, আর যদি আমাদের বেনিফিট না থাকে তাহলে সেখানে আমাদের থাকার কোনো প্রশ্নই আসে না। দুর্বল নেটওয়ার্ক নিয়ে গ্রাহক ভোগান্তি বিবেচনায় দ্রুত ভয়েস ওভার ওয়াইফাই সেবা চালু করা হবে বলে জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। এই ঘরে নেটওয়ার্ক পাওয়ার কথা ছিল, ভয়েস ওভার ওয়াইফাই এর মাধ্যমে এই কাজগুলো কেন হলো না? এমএনওগুলোর জন্য আমরা ভয়েস ওভার ওয়াইফাই চালু করে দেওয়ার চেষ্টা করব। বর্তমানে দেশের 18.5 কোটির বেশি গ্রাহককে মোবাইলে সেবা দিচ্ছে 4 অপারেটর, আর ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিচ্ছে প্রায় 3000 আইএসপি অপারেটর। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। জনাব আখতার, আমরা একটু আলোচনায় চলে যাই। রিপোর্টটি দেখলাম, আমরা শুরুতে একটু যাচ্ছি। সেটি হচ্ছে দেশের যদি বলে যে ইন্টারনেট সেবা 4G এখন চলছে সারা দেশে। আমরা যদি বলি খাতা কলমে 4G, সেক্ষেত্রে রাজধানীতে কিছুটা আমরা হয়তো সেবা পাচ্ছি, যদিও কল ড্রপ বিভিন্ন সময় এই সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আর গ্রামে কি রুরাল পয়েন্টে যদি বলি যে একদম বলা চলে যে অন্ধকারের মধ্যে হাঁটাহাঁটি শুরু হয়েছে, সেই জায়গা থেকে আসলে এই নতুন প্রযুক্তির মাধ্যমে সেবা দেবে অপারেটরগুলো, সেখানে কিভাবে দেখছেন? আচ্ছা, না গ্রামে একেবারে অন্ধকারে আছে এটা না, কিছু কিছু জায়গায় হয়তো 4G কাভারেজ নাই আর কি। আর ভয়েস ওভার ওয়াইফাই যদি হয় সেক্ষেত্রে আসলে আরেকটু কাভারেজ হবে আর কি। যেসব মানে ঘনবসতিপূর্ণ এলাকাগুলো আমরা অনেক জায়গায়
বাসা বাড়িতে বা অফিসে আসলে ইন্টারনেট ইউজ করি, যেখানে অনেক জায়গায় মোবাইল অপারেটর কাভারেজ নাই আসলে। তো যদি মোবাইল অপারেটর যেসব জায়গায় কাভারেজ নাই সেসব জায়গায় কিন্তু তারা সরাসরি ভয়েস কল করতে পারে। এটা একটা পজিটিভ দিক আসলে আমি মনে করি যে তো এটার জন্য কী বল অপারেটরগুলোতে কিছু ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করতে হয়েছে আর কি। আর এই প্রযুক্তিটা আসলে নতুন না আসলে, এটা অনেক ডেভেলপ কান্ট্রি বা রেগুলার যে 4G অথবা 5G অলরেডি রোল আউট হয়ে গেছে, তারা কিন্তু ভয়েস ওভার ওয়াইফাই ইউজ করতেছে আসলে। সো আমাদের এখানে আরেকটা পার্ট ছিল যে ডাটা অফলোড করা ওয়াইফাইতে, এই প্রযুক্তিটা বাংলাদেশে খুব একটা সাকসেসফুল হয়নি বা এটা খুব একটা ইমপ্লিমেন্ট হয়নি। সো এই জায়গাগুলোতে ডেভেলপমেন্টের জায়গা আছে, যেসব জায়গায় অপারেটরগুলোর প্রপার কাভারেজ নাই আসলে। সো এই কাভারেজটা ইমপ্রুভ করা দরকার, যেখানে হয়তো আমাদের জনগণ কিছুটা হলে বেনিফিট পাবে আর কি। তো এখন সেক্ষেত্রে যদি বলি যে অপারেটররা, আমি যদি ফোনে কথা বলি, সিমে কার্ডে কথা বলি, সেখানে একটা ব্যয় হচ্ছে, মোবাইল অপারেটর টাকা পাচ্ছে, শর্করা একটা পার্সেন্ট পাচ্ছে। আবার যদি নেট ইউজ করি সেখানে ব্রডব্যান্ডের মাধ্যমে বিভিন্নভাবে এখানে ব্যবসা হচ্ছে। কিন্তু এটার মাধ্যমে যদি চার্জই আমি না দিই, তাহলে সেক্ষেত্রে আসলে কোন উদ্দেশ্য কিংবা কিভাবে কতটা সহায়তা হবে? একটা পার্ট হলো কাভারেজ, ডেটা থ্রুতে ভয়েস কলগুলোকে এনেবল করা। আসলে 4G-তে সবই হলো ডেটা বেস, আইপি বেস কল, 4G 5G-তে। আগে যেটা 3G বা 2G-তে ছিল সিএস কল, সার্কিট সুইচ কল বলতো আর কি। তো সেটা এখান থেকে অলরেডি লিমিট হয়ে গেছে। 4G-তে ভয়েস ওভার এলটি ইউজ করা হয়। সো একইভাবে এখন এখানে যদি আমরা মোবাইল নেটওয়ার্কে ইয়াটা এনেবল করে দিই তাহলে সেটা বেটার হবে। কিন্তু হ্যাঁ, এখানে যে একেবারে জিরো চার্জ হবে এই জায়গাটা আসলে আমার মনে হয় একটু কনফিউশন আছে। কারণ একটা যে কোনো একটা অপারেটর সে যদি ওয়াইফাই এনেবল বা ওয়াইফাই কলিং করে, সেটা তো অন্য একটা অপারেটরের কানেক্টিভিটি হইতে পারে। তাহলে সেক্ষেত্রে তো এখানে একটা এক ধরনের চার্জিং মেকানিজম অলরেডি এস্টাবলিশ আছে। এটা কীভাবে চেঞ্জ হবে? সো আমার মনে হয় না যে এখানে একেবারে জিরো চার্জিং হবে, কারণ এখানে ব্রডব্যান্ড আইএসপি যারা আছে তারাও তো কিছুটা রেভিনিউ চাইতে পারে। তো সেইটা কীভাবে ম্যানেজ করা হবে সেটা ব্যাপারে আমরা এখনো কিছু দেখতেছি না। এটা কি হিডেন চার্জ এরকম কিছু হবে নাকি, কি অবস্থা? হিডেন চার্জের সুযোগ নাই, কারণ এখন আমাদের এখানে সবই তো বেশিরভাগ প্রিপেড বেস, তারা অটোমেটিকলি বুঝতে পারে। একটা হলো যে ডেটা ব্যান্ডউইথ কিছুটা কনজিউম হবে এখানে, আর আরেকটা হলো যে যখনই তার প্যাকেট করে যাওয়ার পরে কোনো একটা অপারেটরের দিকে অথবা অন্য নাম্বারে যখন রাউটিং করতে যাবে, সেখানে তো এক ধরনের আসলে বিলিং মেকানিজম আছে। সো সেটা প্রিপেড হলে অটোমেটিকলি সে চার্জ মিনিট বেস যেটা আছে সেটা চার্জ কেটে নেবে। হ্যাঁ, কিন্তু যদি আমাদের অপারেটরগুলো চার্জিং বা বিলিং ইয়াটা যদি এরকম শুধু ডেটা বেস হতো, যে ফুল ডেটা, যে আমি হয়তো 20 Mbps বা 10 Mbps এর প্যাকেট নিলে এখানে ভয়েসের জন্য আলাদা কোনো চার্জিং সিস্টেম না থাকতো, তাহলে হয়তো কোনো চার্জ পেতো না, আমরা বলতে পারতাম। কিন্তু আমি মনে করি এখানে অবশ্যই এক ধরনের চার্জিং থাকার কথা। এখন তো আমরা ওয়াইফাই ইউজ করে কিংবা যেটা হোক এটা ইউজ করে, ব্রডব্যান্ড ইউজ করে যেটা বলি, সেটা আমরা ইউজ করে কিন্তু কল দিচ্ছি কোনো অ্যাপের মাধ্যমে। কিন্তু সেটা যখন বলছি যে আমরা ওয়াইফাই সংযুক্ত হয়ে সিম কার্ড ছাড়াই আমি ভয়েস কল দিতে পারছি, বাট শুধু তো এটা ইন্টারনাল সীমাবদ্ধ সেবাটা হচ্ছে। বাট বাইরে কি অবস্থা হবে? তাহলে তো আবার সিম কার্ড নির্ভর এরকম। সে যখন অপারেটর কাভারেজের বাইরে হবে তখনই সে কিন্তু ওয়াইফাই ইউজ করবে। আর আরেকটা হলো যে আপনি যেটা বলছেন, যখন একটা জায়গায় হয়তো আমাদের এলটি কাভারেজ 4G কাভারেজ আছে অ্যাজ ওয়েল এজ ওয়াইফাই কাভারেজ, এখানে কিন্তু ফোনে প্রায়োরিটি সেট করা যাবে যে আপনি ওয়াইফাই বেস করতে চান নাকি না এলটি বেস বা 4G কাভারেজ করতে চান। তো সেক্ষেত্রে আমি বলতে চাই যে সেটা হলো যে যখন কাভারেজের বাইরে, সেখানে নর্মালি আমরা অন্য ওটিটি ইউজ করি, যেমন মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ ইউজ করে কল করি, এখানে সরাসরি ফোন থেকে আমরা সরাসরি ফোন কল করতে পারবো। কারণ এই ফোন কলটা সরাসরি আসলে অপারেটর নেটওয়ার্কে ডেটা কানেক্টিভিটি হওয়ার জন্য একটা ইপিডিজি বলে আর কি, ইভলভ প্যাকেট ডেটা গেটওয়ে বলে। সো ওইখানে কানেক্টেড হবে, তারপরে সেটা কি বলে ইপিসি হয়ে ওদের প্যাকেট করে হয়ে তারপর আইএমএসে যাবে। আর এই কলগুলো সবই আসলে সিপ সেশন হয়, যেমন আমরা যখন হোয়াটসঅ্যাপে কল করি, দিস আর ওয়ান কাইন্ড অফ সিপ সেশন। সো একই ধরনের কানেক্টিভিটি হবে, সেখানে মাঝখানে একটা অপারেটরের নোট থাকবে আসলে। সো এখানে আইডেন্টিটি বা সব কিছু ম্যানেজ করা যাবে আসলে। এখানে আইপিসেকের টেকনিক্যালি যদি বলি, একটা টানেল ক্রিয়েট করা হয় আসলে ইউজার থেকে শুরু করে তাদের প্যাকেট কোর পর্যন্ত। এই টানেলের থ্রুতে ডেটাটা আদান প্রদান, তারপরে বাকি নর্মাল আসলে আমরা এখন যেভাবে কথা বলি সেরকম নেটওয়ার্কে যাবে আসলে। কিন্তু সেটা যদি বলি, যদি এরকম হয় যে শুধু ওয়াইফাই কানেক্টেড, সেক্ষেত্রে শুধু তো আমি শহর পর্যায়ে কিংবা যে যতদূর এই ব্রডব্যান্ড সুবিধাটা গিয়েছে ওয়াইফাই এটা পাবো, জি,
ততটুকুর মধ্যে এই সেবাটা পাবো, বাইরে তো পাচ্ছি না। না তাহলে এটা রুট লেভেল পর্যন্ত এই সেবাটা ছড়িয়ে দেওয়ার সুযোগটা কতটুকু আছে? এটা একটা হতে পারে যে মোবাইল অপারেটর যদি মাস স্কেলে ওয়াইফাই নেটওয়ার্ক কোনো কান্ট্রিতে কিন্তু এরকম অপশন আছে, তারা নিজেরাই আসলে ডেটা এবং ভয়েস অফলোড করার জন্য ওয়াইফাই নেটওয়ার্ক করে, সো ওদের কাভারেজটা বাড়ানো যায়। তা আমাদের এখানে তো আসলে ওরকম নেটওয়ার্ক নাই। হ্যাঁ, আমাদের আরবান এরিয়া অনেক ওয়াইফাই নেটওয়ার্ক আছে, সেখানে অফলাইন, বাট গ্রামে গঞ্জে কিন্তু এখনও কিন্তু ফিক্সড ডেটা ব্রডব্যান্ড নিয়ে অনেকে কিন্তু বাজার বা অথবা যেখানে একটু কমিউনিটি গ্যাদারিং আছে ওইসব জায়গায় কিন্তু ওয়াইফাই ইউজ করে, সেখানেও কিন্তু কিছুটা বেনিফিট পাবে আমি মনে করি আর কি। কারণ আমাদের এখানে অনেক জায়গায় তো 4G কাভারেজ নাই, সেক্ষেত্রে আসলে এই ধরনের ওয়াইফাই নেটওয়ার্ক দিয়ে সে ভয়েস কল করতে পারবে। আরেকটা বিষয় যেটা বলি সেটা হচ্ছে যে সরকার পর্যায়ে যে সরকার থেকে ইনকামের সোর্স থাকে বিভিন্ন সংস্থা সেবা সংস্থার মাধ্যমে, সেক্ষেত্রে সরকার এখানে পার্টটা কীভাবে থাকবে, কিংবা সরকার এখান থেকে কোনো রাজস্ব পাওয়ার কোনো সুযোগ আছে এই সেবার মধ্য দিয়ে? রাজস্ব পাওয়ার কিংবা রাজস্ব বঞ্চিত হবে কিনা সরকার? না, রাজস্ব বঞ্চিত হবে না, কারণ একটা পার্ট ডেটা পার্ট সে এক ধরনের রাজস্ব পাচ্ছে আর কি। যখনই এটা সরাসরি কোনো একটা মোবাইলে যাচ্ছে, সেখানে তো যে মিনিট বা কল জেনারেট হচ্ছে, সেখানে তো এক ধরনের রেভিনিউ শেয়ারিং আছে আর কি। যে রেভিনিউটা জেনারেট হয় সেটা একটা নর্মালি যে অপারেটর একটা রেভিনিউ শেয়ারিং পার্ট আছে, অথবা এখানে গভর্নমেন্টের একটা রেভিনিউ শেয়ার তো সে পাবে আর কি। সব মিলে যদি বলি যে সেবার ক্ষেত্রে সবচেয়ে বড় এখন সংকটের জায়গা যে কল ড্রপ, সেই জায়গা থেকে আমরা কতটুকু বের হয়ে আসতে পারবো? কিছুটা কল ড্রপ ইমপ্রুভ করবে, অ্যাজ ওয়েল আসলে আমাদের ওয়াইফাই নেটওয়ার্কের কোয়ালিটি যদি ভালো না হয়, বিশেষ করে ডিলে যদি লেটেন্সি বা ডিলে যদি বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু কোয়ালিটি খুব বেশি ইমপ্রুভ নাও করতে পারে। বাট ওয়াইফাই কোয়ালিটি যদি ভালো হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু কল কোয়ালিটি ভালো হবে আর কি। অনেক অনেক ধন্যবাদ জনাব আখতারুল আলম আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আমাকে ডাকার জন্য আর কি, থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আলোচনা করছিলাম ভিও ওয়াইফাইয়ের মাধ্যমে গ্রাহক সেবা দেওয়ার চেষ্টা করছে অপারেটররা। সেক্ষেত্রে আমাদের সাথে আলোচনায় যুক্ত ছিলেন আজকে তথ্য প্রযুক্তিবিদ আখতারুল আলম। দ্রুত সহজ হওয়ায় দিন দিন বাড়ছে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন। জানুয়ারিতে রেকর্ড 1,71,664 কোটি টাকা লেনদেন হয়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে এই তথ্য প্রকাশ করা হয়েছে। এর আগে ডিসেম্বরে লেনদেন হয়েছিল প্রায় 1,65,000 কোটি টাকা। ঈদসহ বিভিন্ন উৎসবকে সামনে রেখে সাধারণত মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন বাড়ে। এক্ষেত্রে চলতি মাসে লেনদেন 2 লাখ কোটি টাকার কাছাকাছি হতে পারে বলে ধারণা করছেন খাত সংশ্লিষ্টরা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, জানুয়ারিতে মোবাইল ব্যাংকিংয়ে নিবন্ধন তো গ্রাহকের হিসেব সংখ্যা প্রায় 24 কোটি। এর মধ্যে সক্রিয় হিসাব 8,85,00,000, আর সারা দেশে এজেন্ট সংখ্যা প্রায় 18,42,000। নির্মাণের 100 বছর পার হলেও এখনও বড় আকারের সংস্কার হয়নি সিলেটের রেলপথে। সিলেট আখাউড়া 178 কিলোমিটার রেলপথে 2019 সাল থেকে পর্যন্ত 15টির বেশি দুর্ঘটনায় 20 জনের বেশি নিহত হয়েছেন। এদিকে ট্যাম্পিং মেশিন দিয়েও লাইন মেরামত করা হয়নি বলে অভিযোগ কর্মচারীদের। তবে নতুন লাইন নির্মাণ না করে উল্টো মেরামতের উপকরণ সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে বলে অভিযোগ খোদ কর্তৃপক্ষের। দিগেন সিং এর ছবিতে আমিনুল ইসলামের রিপোর্ট। উঁচু নিচু আর আঁকা বাঁকা রেলের উপর দিয়ে চলছে ট্রেন। হেলেদুলে চলা এমন লাইনে রয়েছে দুর্ঘটনার ঝুঁকি। 1891 সালে আসাম বেঙ্গল রেলওয়ে বাংলার পূর্ব দিকে রেলপথ নির্মাণ শুরু করে। 1912 থেকে 15 সালে সিলেটে চালু হয় রেলপথ। এরপর দেশের অন্যান্য অঞ্চলে রেলপথের অনেক উন্নতি হলেও সেই শতাধিক বছরের পুরনো লাইনের কোনো উন্নতি হয়নি সিলেট অঞ্চলে। সিঙ্গেল মিটার গেজ লাইনে প্রতিদিন যাতায়াত করছে 7 জোড়া ট্রেন। ত্রুটিপূর্ণ রেলপথে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। কর্তৃপক্ষের তথ্য মতে সিলেট আখাউড়া 178 কিলোমিটার রেলপথে 2019 সাল থেকে এ পর্যন্ত 15টির বেশি ঘটনায় 20 জনের বেশি যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত 1,500। ট্যাম্পিং মেশিনে ট্যাম্পিং করানোর কথা, এটা আসলে আমাদের যথাসময়ে এগুলো করানো হয় না, বিশেষ করে সিলেটের লাইনে। সংশ্লিষ্টরা বলছেন, রেলওয়ে পূর্বাঞ্চলে রেললাইন মেরামতে 2টি ট্যাম্পিং মেশিন রয়েছে, তবে সিলেটের রেলপথ মেরামতে এই যন্ত্রটি দেখা মেলে না বলে জানান কর্মচারীরা, যে কারণে পুরাতন পদ্ধতিতে চলছে লাইনের রক্ষণাবেক্ষণ। এদিকে দুর্ঘটনার পর শিডিউল বিপর্যয়ে বাড়ে যাত্রী ভোগান্তি। এই লাইনের কাজটা করছেন কেমনে? ওইটা আমরা ম্যানুয়ালি পারে কোনোভাবে খালি ব্যালেন্স ঠিকঠাক আছে। ট্যাম্পিং মেশিনগুলো বছর 2-3 বার আসতো আর ট্যাম্পিং করিয়া যাইতে, কিন্তু এই কয়েক বছর থাকি আর এগুলো করে না। ওই যে গাড়ি পরে কি কারণে কাজ করলে কে গাড়ি পরে? প্রত্যেকটা সেকশনে যদি আলাদা আলাদা ট্যাম্পিং মেশিন দিত, তাহলে
আপনার ওই এগুলা হয়ে যেত। ছোটা ট্রেন আছে আমতনগর ছোটা ট্রেন রিফান্ড করলে আমাদের পরে 12-14 লাখ টাকা আমাদের এখানে রিফান্ডই করতে হবে। শুধুমাত্র আমাদের টিকিট রিফান্ডটা এটাই হলো, আর যাত্রী ভোগান্তি তো আছে। কর্তৃপক্ষের তথ্য মতে গত 5 বছরে সিলেটে রেললাইন মেরামত ও আনুষঙ্গিক কাজে 15 কোটি টাকার বেশি ব্যয় করা হলেও কার্যকর কোনো উন্নয়ন হয়নি। এমনকি নতুন রেললাইন নির্মাণ না করে কেন্দ্রীয় অফিস উল্টো প্রয়োজনীয় মেরামতের উপকরণ সরবরাহ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্ট কর্মকর্তার। সিলেট রেলওয়েতে বিগত 5 বছরে কোনো ডেভেলপমেন্ট হয়নি, যা হয়েছে জাস্ট মেইনটেনেন্স। এক্সিস্টিং ট্র্যাকটাকে জায়গায় রেখে আমরা যদি তার পাশাপাশি একটা ডাবল লাইন করতে পারি, সেটা হচ্ছে বেস্ট সলিউশন। বর্তমানে সিলেটে 6 জোড়া আন্তনগর ও 1 জোড়া মেইল ট্রেন চলাচল করে। যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক ও সংযোজিত হলেও প্রাচীন আমলের এসব রেল লাইন গুরুত্ব দিয়ে সংস্কারের পাশাপাশি নতুন রেল লাইন স্থাপন এখন সময়ের দাবি। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। দর্শক, এবার জানাবো পুঁজিবাজারের খবর। সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচকের নিম্নমুখী প্রবণতা দিয়ে চলছে লেনদেন। সবশেষ বাজার পরিস্থিতি জানাতে নিয়ে যাচ্ছে ডিএসইর ওয়েবসাইটে। একটু বলি যে গত সপ্তাহে শেষ কার্যদিবসে আমরা দেখেছি যে সূচকের নিম্নমুখী অবস্থায় ছিল দুটি সূচক, অর্থাৎ ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স এবং ডিএসইর সরিয়া সূচক, দুটি কিন্তু নিম্নমুখী অবস্থায় শেষ করছে কার্যক্রম। আজকে আমরা যেটি দেখছি সেটি কিন্তু বলা চলে যে ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে এখন এই মুহূর্তে। সেক্ষেত্রে 0 পয়েন্ট বেড়েছে ডিএসইর প্রধান সূচক, ডিএসই সরিয়া সূচক 3 পয়েন্ট বেড়েছে, ডিএসইর বিশেষায়িত সূচক ডিএসই 13 9 পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে 1896 পয়েন্টে। এখন যে হাত বদল হয়েছে 45,278টি শেয়ার, যার বাজার মূল্য আমরা দেখছি 144 কোটি 60 প্রায় 62 লাখ টাকা। এছাড়া 137টি প্রতিষ্ঠানের শেয়ারের দর ঊর্ধ্বমুখী রয়েছে। বিনিয়োগকারীরা কিন্তু এই প্রতিষ্ঠানগুলোতে তাদের বিনিয়োগ করতে পারেন এমনটি কিন্তু ধারণা দিচ্ছে। এবং 153টি শেয়ারের দর যে প্রতিষ্ঠান রয়েছে তাদের কিন্তু প্রতিষ্ঠানের শেয়ারের দর কিন্তু বাড়েনি, নিম্নমুখী অবস্থান রয়েছে এবং অপরিবর্তিত রয়েছে 88টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। তো সব মিলে বলা চলে যে আজকের যে লেনদেন ডিএসইর, সেক্ষেত্রে সপ্তাহের শুরুর কার্যদিবস যেহেতু, সেক্ষেত্রে বলা চলে যে ভালো অবস্থানের মধ্য দিয়ে শেষ হবে এমনটি প্রত্যাশা ডিএসইর কার্যক্রমে। তো এই ছিল সবশেষ। মেগাসিটি ঢাকায় যানবাহনের গতি ফেরাতে বাস্তবায়ন হচ্ছে বিভিন্ন মেগা প্রকল্প, তবে মিলছে না কাঙ্ক্ষিত সুফল। আবাসন চাহিদা পূরণে যত্রতত্র ভবন নির্মাণ হওয়ায় সংকুচিত হয়ে পড়ছে মাঠ ও জলাভূমি। এমন অপরিকল্পিত রাজধানী বারবারই তকমা পাচ্ছে দূষিত শহরের। ওমর ফারুক ও SM সালাউদ্দিনের ক্যামেরায় আয়েশা সিদ্দিক সামিয়া রিপোর্ট। স্কুল ভ্যানের মতো এমন খাঁচাতেই বন্দী হয়ে আছে এই শহরের লাখো শিশুর শৈশব। অনেক বিশ্ববিদ্যালয়েই নেই খেলার মাঠ, 4 দেয়ালের মাঝেই আটকে আছে শিশুদের স্বপ্ন। নামে মেগাসিটি হলেও ঢাকায় নেই প্রয়োজনীয় খেলার মাঠ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতিটি মানুষের জন্য 9 বর্গমিটার জায়গার প্রয়োজন হলেও ঢাকায় আছে মাত্র 0.61 বর্গমিটার। 4 দেয়ালে বড় হওয়ায় বাধাগ্রস্ত হচ্ছে শিশুর মস্তিষ্কের বিকাশ। এই পরিস্থিতির অবসান চান নগরবাসী। বাসার পাশে কোনো খেলার মাঠ নেই, আমার খুবই খারাপ লাগে। বিকালে খেলতে পারি না, আমি দুপুরে ঘুমাই থাকি, সারাক্ষণ বাসায় বসে থাকি। খেলার মাঠ নাই দেখে ওরা একদম মোবাইলের উপর এত আসক্ত হয়ে গেছে যে মোবাইলটা নিতে এখন কষ্ট হয়ে যায়। মাঠ জলাভূমি দখল করে রাজধানীর বুকে গায়ে গা লাগিয়ে গড়ে উঠেছে বড় বড় ইমারত। ক্রমেই মানুষের চাপে বাসযোগ্যতা হারাচ্ছে ঢাকা, কমছে সবুজ, বাড়ছে দূষণ ও আবাসন সংকট। অপরিকল্পিত ঢাকার উদাহরণ হিসেবে মিরপুরের এই সড়কটির কথাই বলা যায়। সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থান না থাকায় সড়কের উপরেই ফেলতে হচ্ছে ময়লা। দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, ছড়াচ্ছে জীবাণু। ময়লা ফেলাবার তো জায়গা না, স্পট দেয় না কোথাও। এই দুর্গন্ধটা একটা নিরসন করা উচিত। অপরিকল্পনার দৃশ্য চোখে পড়বে 8,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও। সড়কের মাঝেই তেজগাঁও পয়েন্টে আদায় হচ্ছে টোল। এতে নষ্ট হচ্ছে যানবাহনের গতি, তৈরি হচ্ছে যানজট। গতিরোধ হইল আমার কাছে মনে হলো চুলের ওদিকে কারণে এদিকে জ্যাম লাগে বেশি। যেটা প্রস্তুত নিতেছে এটার জন্য ভালো। উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে কোটি কোটি টাকা বরাদ্দ থাকলেও বাধে পরিকল্পনাজনিত বিপত্তি। প্রায় পাল্টাতে হয় পূর্বের পরিকল্পনা। নগর বাস্তবতা না বুঝেই এসব পরিকল্পনা করা হয় বলেই এর সুফল মেলে না নগরবাসীর। সিটি কর্পোরেশন রাজু তারা তাদের দায়িত্ব ভুলে যাওয়া,
একটা অদ্ভুতভাবেই ঢাকার নগরায়ণ চলছে, কেউ কিছু ভাবছে না, সবাই ভাবছে যে মানুষ বিল্ডিং করতে দিলেই মনে হয় শহরটা বাসযোগ্য হয়ে যাবে। এই ধরনের অপরিকল্পিত ফ্লাইওভার, অপরিকল্পিত ভবন নির্মাণ আসলে শহরের পরিকল্পনা এবং বাসযোগ্যতাকে কখনোই বাড়াতে পারে না। এদিকে রাজুকের প্রধান নগর পরিকল্পনাবিদ বলছেন, ক্ষুদ্র ক্ষুদ্র প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সুসংহত নগরায়নের কথা ভাবছে সরকার। একটি অ্যাকশন প্ল্যান তৈরি করছি কিভাবে বাসযোগ্য ঢাকা তৈরি করা যায়। মার্চের ভিতরে আমাদের অ্যাকশন প্ল্যানটি চূড়ান্ত হবে, এপ্রিল পর্যায়ে আমরা সেটা বাস্তবায়নের দিকে আমরা কাজ করতে পারবো। ঢাকায় জনসংখ্যার চাপ কমাতে পারলে নগর সমস্যার সমাধান অনেকাংশে সম্ভব বলে মত বিশেষজ্ঞদের। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। বিষমুক্ত টমেটো উৎপাদনে সফলতা পেয়েছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার কৃষকরা। 12 মাসিয়ে টমেটো চাষে মাত্র 2 থেকে আড়াই মাসে ব্যাপক ফলন পেয়েছেন। বিষমুক্ত হওয়ায় বাজারে রয়েছে আলাদা চাহিদাও, ভালো দামও পাচ্ছেন কৃষকরা। তবে সংরক্ষণাগার না থাকায় বিপাকে কৃষকরা। রাশেদ আহমদ খানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। থোকায় থোকায় ঝুলে আছে কাঁচা পাকা বাহারি রঙের টমেটো। হবিগঞ্জের মাধবপুরের চৌমোহনী ইউনিয়নের কৃষকরা বিষমুক্ত টমেটো চাষে এনেছেন সফলতা। ব্যাপক ফলনের পাশাপাশি ভালো দাম পাওয়ায় লাভবান হচ্ছেন তারা। এতে টমেটো চাষে আগ্রহ বাড়ছে স্থানীয়দের। প্রথম দামে বিক্রি করছি করলে আমার 80 টাকা 90 কেজি, আর এখন বর্তমানে আছে আরেকটা আমার 10 টাকা বা 15 টাকা কেজি। 60 শতক জায়গা টমেটো করছি, 1,20,000 টমেটো খরচ হয়েছে, 2-2.5 লাখ টাকা বিক্রি হইতে পারে। রাস্তাঘাট দুরবস্থার কারণে আমাদের মালামাল সঠিক সময় বাজারে নিতে পারে নাই এবং বাজারে দিতে পারে কেন করে বাইরে থাকা। সংরক্ষণের ব্যবস্থা করা গেলে ভারত থেকে আর টমেটো আমদানি করতে হবে না বলে জানান এই গ্রামের একজন আদর্শ কৃষক। এতে বাঁচবে বৈদেশিক মুদ্রা। লাস্টে যে টমেটোটা হয়, এই টমেটোটা ফালানোর থেকে এই টমেটোটা কোলেস্টোরে রাখলে ভারত থেকে আমাদের এলচি করে টমেটো আনা লাগতো না। মাধবপুর উপজেলায় এবছর 550 হেক্টর জমিতে টমেটো আবাদ হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। সময় সংবাদ, হবিগঞ্জ। দেখছেন এ সময় বাণিজ্য। রমজানের শেষ ভাগে জমজমাট সিলেট নগরীর শপিং মলগুলোতে ও ক্রেতাদের উপচে পড়া ভিড়। তাদের জন্য নানা রকম পোশাকের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। দরজায় করা নাড়ছে ঈদ উল ফিতর। শেষ সপ্তাহের কেনাকাটা করতে ভিড় লেগে আছে সিলেট নগরীর বিপণী বিতান এবং শপিং মলগুলোতে। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই কেনাকাটা শেষ করছেন নগরবাসী। নানা রকম পোশাকের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। ক্রেতাদের চাহিদা অনুযায়ী আগে থেকেই মজুত করে রেখেছিলেন পোশাক। ক্রেতারা সানন্দে কেনাকাটা করতে পারতেছে, আমরাও সানন্দে আছি। এখন থেকে চাঁদরাত পর্যন্ত চলবে, ব্যবসা মোটামুটি ভালো হবে আশা করতেছি। কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা প্রোডাক্ট সরবরাহ করতেছি আর কি। কেনাকাটায় স্বতঃস্ফূর্ত ক্রেতারা। দোকানে দোকানে ঘুরে ঘুরে নিজেদের পছন্দ অনুযায়ী পোশাক কিনছেন তারা। এক এক মার্কেটে এক এক রকম দাম, সব মার্কেটে আসলে প্রায় সমান না। কেনাকাটা সপ্তাহ শেষ, এখন অলরেডি টুকিটাকি কসমেটিক্স রয়েছে, ওগুলা কিনলাম আর কি। দাম মোটামুটি ভালো নিয়ন্ত্রণে আছে। ঈদের বাজারে অপরাধ দমনে বিশেষ ব্যবস্থা নিয়েছে মেট্রোপলিটন পুলিশ। ঈদকে সামনে রেখে ব্যাংকের লেনদেন বেড়ে যায়, তখন ছিনতাইয়ের একটা প্রবণতা থাকে। সে কারণে আমরা হুন্ডা দিয়ে আমাদের প্রত্যেকটা থানা এলাকাগুলোতে মোবাইল পার্টির পাশাপাশি এরা টহল দিচ্ছে। সিলেট নগরীতে 5 শতাধিক বিপণী বিতান ও শপিং মল রয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। এদিকে গাইবান্ধায় জমে উঠেছে ঈদ কেনাকাটা। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত জমজমাট থাকছে জেলা শহরের মার্কেটগুলো। এ নিয়ে বিস্তারিত জানাতে গাইবান্ধা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপ্লব ইসলাম। ঈদ যতই ঘনিয়ে আছে ততই কিন্তু আমরা দেখেছি যে ঈদের শপিং মার্কেটগুলো যে আছে, এই গাইবান্ধার যে শপিং মার্কেটগুলো, এই শপিং মার্কেটগুলো কিন্তু আমরা দেখছি যে জমজমাট ভাবে কেনাকাটা চলছে। আমরা দেখছি যে প্রত্যেকটি মার্কেটে কিন্তু সকাল থেকে সেই গভীর রাত পর্যন্ত যারা বিভিন্ন এলাকা থেকে আসছেন তারা কিন্তু ঈদের কেনাকাটা ব্যস্ত সময় পার করছেন। ব্যবসায়ীরা যেটি বলছেন যে গত প্রায় 15 দিন থেকে কিন্তু মার্কেটগুলোতে ব্যাপক কেনাবেচা চলছে। প্রতিবারের মতো কিন্তু এবারও যে মার্কেটগুলোতে যে কেনাবেচা, সেই কেনাবেচাগুলো কিন্তু অনেকটাই একটু আগেই জমে উঠেছে। এবারও কিন্তু সেভাবেই চলছে। যারা কেনাকাটা করতে আসছেন তারা কিন্তু বলছেন যে প্রতি বছরের চেয়ে
প্রতি বছর চেয়ে এই বাজারগুলোতে একটু দাম বেশি, কিন্তু তার মধ্যেও পরিবারের খুশির জন্য কিন্তু তারা সাধ্যের মধ্যে কেনার চেষ্টা করছেন। শপিং কমপ্লেক্সগুলোর পাশাপাশি আমরা যেটি দেখছি যে যারা নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু ফুটপাত এবং তাদের যে চাহিদা যে নিম্ন আয়ের যে দোকান, সেই দোকানগুলি কিন্তু মানুষ কেনাকাটা করছেন। অনেকেই কাপড়ের কেনাকাটার শেষে কিন্তু জুতো, কসমেটিক সহ শেষ মুহূর্তের যে কেনাকাটা, সেই কেনাকাটায় কিন্তু তারা ব্যস্ত সময় পার করছেন। সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে শপিং কমপ্লেক্সগুলোতে কেনাকাটা একেবারেই জমে উঠেছে। এই ছিল গাইবান্ধার কেনাকাটার সর্বশেষ খবর। ঈদ কেনাকাটার সবশেষ জানতে এতক্ষণ ছিলাম গাইবান্ধা সদরে। দেখছেন এই সময় বাণিজ্য। উত্তরায় আধুনিক ফ্ল্যাগশিপ শোরুম উদ্বোধন করেছে স্টেপ ফুটওয়ার। শনিবার রাজধানী উত্তরায় সোনারগাঁও জনপথ রোডে এই দৃষ্টিনন্দন ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধন করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির বলেন, আধুনিক ডিজাইন ও স্বস্তির সমন্বয়ে বাজার সেরা মানের জুতা তৈরি করাই স্টেপ ফুটওয়ারের প্রধান লক্ষ্য। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম শামীম, মহাব্যবস্থাপক ওয়াহিদুর রহমান সহ ক্রেতা ও দর্শনার্থীরা। এই সময় বাণিজ্য। কৃষিখাত শিল্প সংশ্লিষ্ট নতুন উদ্ভাবনের জন্য রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পুরস্কৃত করল প্রতিষ্ঠানটির অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ক্লাব। শনিবার রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই পুরস্কারের আয়োজন করা হয়। এর আগে ক্লাবটির পক্ষ থেকে এ বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। And that will result in the 40% of higher income, right? So the farmer cannot sell it, and these know about how to use the app. বিশ্ববাজারে স্বর্ণ রূপার দাম বাড়লেও গেল এক মাসে কমেছে প্লাটিনামের দাম। বর্তমানে বেশিরভাগ মূল্যবান ধাতুর দাম বৃদ্ধির কারণ হিসেবে মার্কিন প্রশাসনের অস্থিতিশীল শুল্ক নীতিকে দায়ী করছেন আন্তর্জাতিক বাজার বিশ্লেষকরা। দিন দিন আরও মূল্যবান হয়ে উঠছে স্বর্ণ। বর্তমানে বিশ্ববাজারে প্রতি ট্রয় আউন্স বিক্রি হচ্ছে $3021। গেল এক মাসে দাম বেড়েছে 2.31%। এক বছরে সর্বনিম্ন $2164 ও সর্বোচ্চ $3065 বেচাকেনা হয়েছে প্রতি আউন্স স্বর্ণ। স্বর্ণের সঙ্গে দাম বাড়ছে রূপারও। এক মাসে এই ধাতুর দাম বেড়ে বর্তমানে বিশ্ববাজারে প্রতি ট্রয় আউন্স রূপার দাম পড়ছে $33.49। গেল এক মাসে কপারের দাম প্রায় 11% বেড়ে বর্তমানে প্রতি ট্রয় আউন্স বিক্রি হচ্ছে $5.11। তবে খানিকটা কমেছে প্লাটিনামের দাম। এক মাসে 0.35% কমে বর্তমানে প্রতি ট্রয় আউন্স বিক্রি হচ্ছে $978। গেল এক বছরে এই ধাতুর দাম ওঠানামা করেছে $900 থেকে $1116 মধ্যে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। এই ছিল এই সময় বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়।